দেয়ালের চারপাশে শুধু ঈশার ছবি। কোনো ছবিতে হাসি মুখে রয়েছে, কোনোটাতে ঠোঁট ফুলিয়ে রেখেছে, কোনোটাতে কাঁদো কাঁদো মুখ করে রেখেছে। আজ থেকে 5 বছর আগ পর্যন্ত জিসানের সাথে ঈশা যত মুহূর্ত কাটিয়েছে সেই সব ছবি দেয়ালে লাগানো। বেডের মাথার দেয়ালে আছে জিসান আর ঈশার ছবি, যে ছবিটাতে ঈশা বসে আছে জিসানের কোলে। ঈশার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। জিসান ঈশার পেছনে এসে দাঁড়িয়ে একটা কাশি দেয়। ঈশা পেছন ফিরে তাকে বলে, এইসবের মানে কি? কোন সবের? এই ঘরে আমার ছবি কেন? 5 বছর ধরে এই ঘরে ছবিগুলো আছে। আপনার স্ত্রী আপনাকে কিছু বলে নেই যে এই ছবিগুলো এই ঘরে কেন? জিসান বিস্মিত নয়নে ঈশার দিকে তাকে বলে, আমার স্ত্রী মানে? আমার স্ত্রী কেন কিছু বলবে তার ছবিগুলো এখানে থাকলে? কেন? আপনার স্ত্রী রুহি কিছু বলেনি আপনাকে? আমি তো রুহি আপুর বড় শত্রু, তাই রুহি আপু নিশ্চয়ই চাইবে না ওর ঘরে আমার ছবি থাক। হোয়াট? রুহি আমার স্ত্রী মানে? কি বলতে চাইছিস তুই? আমি যাওয়ার পর আপনি রুহি আপুকে বিয়ে করেন নাই মিস্টার চৌধুরী? বাহ, অসাধারণ। তুই আমাকে এতটা অবিশ্বাস করিস ইস্যু? এতটা অবিশ্বাস মানে? জিসান ঈশার বাহু ধরে বলে রাগী গলায়, আসলে তুই আমাকে কোনোদিন ভালোই বাসিসনি, তাই এতটা অবিশ্বাস করিস আমাকে। ভালোবাসলে হয়তো এতটা অবিশ্বাস করতি না তুই আমাকে। অন্তত একবার আমাকে জিজ্ঞেস করতি আমি কেন এসব করেছি, কিন্তু না, তুই আমাকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলি। তাহলে আজকে হয়তো আমাদের এই দিনটা দেখতে হতো না। আমার হাত পা না হয় বাঁধা ছিল, কিন্তু তোর হাত পা তো বাঁধা ছিল না। তোকে আমি অনেকবার এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে এড়িয়ে চলতি। আমি তোকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, পাগলের মতো ভালোবেসেছি। একবারও কি আমার কথাটা ভেবে দেখেছিস আমার কি অবস্থা হতে পারে? যে লোকটা তোকে এত কাহিনী করে বিয়ে করলো, সেই লোকটা তোকে এভাবে ঠকাবে ভাবলি কি করে তুই? একটু গভীরভাবে ভেবে দেখতি যদি, তাহলে বুঝতে হয়তো কোনো কারণ ছিল না যার জন্য এমনটা করতে বাধ্য হয়েছিলাম আমি। কিন্তু তুই জানিস তোকে আমি এই 5 বছর কোথায় কোথায় খুঁজেছি তার কোনো হিসেব নেই, কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পাইনি। যে হারিয়ে যায় তাকে খুঁজে বের করা যায়, কিন্তু যে নিজেকে লুকিয়ে রাখে তাকে খুঁজে বের করাটা খুব মুশকিল হয়ে যায়। আর তুই কি করে পারলি ঈশানের কথাটা আমার কাছ থেকে লুকিয়ে যেতে? ও যে আমার সন্তান, একবারও জানানোর প্রয়োজন বোধ করলি না? আমার লাগছে হাতে, প্লিজ ছাড়ুন। জিসান দাঁতে দাঁত চেপে বলে, লাগার জন্যই তো ধরেছি। এই 5টা বছর তুই আমাকে ভেতর থেকে শেষ করে দিয়েছিস ঈশা, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দেইনি। তোর জন্য আমি সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। চোখ বন্ধ করলেই তোর এই চেহারাটা ভেসে উঠত। তোর জন্য আমার মা কষ্ট পেয়েছে, তুই একবারও আমার মার কথা ভাবলি না। এতটা স্বার্থপর তুই ঈশা, এতটা। আর তোর সাহস কি করে হলো আমার সন্তানের পরিচয় লুকিয়ে রাখার? আর এখন বলছিস আমি রুহিকে বিয়ে করেছি? সি ঈশা সি, তুই এতটা নীচ আমি ভাবতেও পারিনি। আমার ইস্যুর মন মানসিকতা এতটা নীচ ছিল না। তুই আমার ইস্যু হতে পারিস না। তুই বদলে গেছিস ইস্যু, তুই বদলে গেছিস। তুই আর আগের ইস্যু নাই। তুই একটা স্বার্থপর ঈশা, শুধু নিজের কথা ভাবিস। তোর আশেপাশের লোকজনকে কি অবস্থায় থাকতে পারে সেটা তুই ভাবিস না। তুই শুধু নিজের কথা চিন্তা করিস, শুধু নিজের কথা। কথাটা বলে ঈশাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয় জিসান। ঈশার পায়ের নিচ থেকে মাটি সরে যায় জিসানের এসব কথা শুনে। ঈশার চোখ বেয়ে অজান্তেই পানি গড়িয়ে পড়ে। ঈশার এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে এটা ভেবে যে ওকে যে এতটা ভালোবাসলো, ঈশা কিনা তাকেই এতটা কষ্ট দিল। জিসানকে বিশ্বাস করা দরকার ছিল। যদি এই বিশ্বাসটা 5 বছর আগে করত, তাহলে হয়তো জীবনটা রঙিন হতো, এত ফ্যাকাশে হতো না। ঈশার হাত পা অবশ্যই আসে, তারপরে নিজেকে সামলিয়ে বলে, আমি আসলে চুপ, একদম চুপ। তোর মুখে আমি একটা কথাও শুনতে চাইনি। তোর অনেক ভুল আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এই ভুলটা আমি ক্ষমা করতে পারবো না।
তুই আমাকে ছেড়ে চলে গেছিলি, তাই না? ঠিক আছে, এবার আমি তোকে ছেড়ে চলে যাব, তখন বুঝবি ভালোবাসার মানুষটা ছেড়ে গেলে কতটা কষ্ট হয়, সেটা তুই এখন টের পাবি। ঈশা ভয় পেয়ে যায় জিসানের এমন চেহারা দেখে। চোখ দুটো লাল হয়ে গেছে, রাগে কপালের রগটা ফুলে গেছে, হাত দুটো মুঠো বন্দি করে রেখেছে। ঈশা আর কিছু বলার সুযোগ না দিয়ে জিসান ঘর থেকে বেরিয়ে যায়। ঈশা ধপ করে মেঝেতে বসে পড়ে। ঈশা চিৎকার করে কান্না করে দেয়, এটা আমি কি করে ফেললাম? সত্যি আমি এতটা স্বার্থপর কি করে হলাম? যে মানুষটা আমাকে এতটা ভালোবাসলো তাকে আমি কষ্ট দিলাম, তাকে আমি অবিশ্বাস করলাম। আমাকে সব কিছু জানতে হবে, সব কিছু। ওই দিন পার্টির পরে কি হয়েছিল? রুহি আপু কেন ভাইকে এসব করতে বাধ্য করেছিল? বাড়ির সবাই জিসানের ঘরে এসে দেখে ঈশা মেঝেতে বসে কান্না করছে। ভাবি, কি হয়েছে? ভাইয়া এভাবে বাড়ির বাইরে চলে গেল কেন? ঈশা, কি হয়েছে? তোরা নিজেদের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিছিস না কেন? আমার আর এই অশান্তি ভালো লাগছে না। 5টা বছর আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে তোর জন্য। এবার প্লিজ তুই এমন কিছু করিস না যাতে করে আমার ছেলেটা আরও কষ্ট পায়। ঈশা ভাঙা গলা বলে, মামনি, আমি ওনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ওই রুহি। সালিহা বেগম ঈশার কথা শুনে রেগে বলেন, চুপ কর, রুহি যাই করুক না কেন, তোর নিজের ভালোবাসার প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে তুই আমার ছেলেটাকে ছেড়ে দিতে পারতি না। ঈশা বসা থেকে উঠে দাঁড়ায়, নিজের চোখের পানি মুছে বলে, মামনি, আমি জানি আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমি এবার সব ঠিক করে দেব, তোমাকে কথা দিলাম। আমার ছেলের যদি কিছু হয় ঈশা, তাহলে কিন্তু আমি তোকে ক্ষমা করব না এবার। না মামনি, ওর কিছু হতে দিব না আমি। সালিহা বেগমকে কথাটা বলে জিসার দিকে ফিরে বলে, জিসা, আমি সব কিছু জানতে চাই। ওই দিন রাতে পার্টির পর কি হয়েছিল? ভাবি, প্লিজ তুমি শান্ত হও, না হলে তুমি অসুস্থ হয়ে যাবে। না জিসা, আমি শান্ত হতে পারবো না, আমাকে সব কিছু জানতে হবে, তুমি আমাকে প্লিজ বলো। মা, তুমি প্লিজ রুহি আর ঈশানের কাছে যাও, আমি ভাবির কাছে আসি। রিহিকে? আমার আর সাইদের সন্তান ভাবি? তার মানে ওই দিন জিসার ডেলিভারি হয়েছিল আর আমি কি না? ঈশা মনে মনে বলে জিসাকে, জিসা প্লিজ বলো আমাকে কি হয়েছিল ওই দিন? তুমি যখন পার্টি থেকে চলে গিয়েছিলে ভাইয়া তোমাকে খুঁজতে থাকে, কিন্তু তোমাকে কোথাও পায়নি পার্টিতে, তাই তোমাদের ঘরে যায় ভাইয়া তোমাকে খুঁজতে। ঘরে গিয়ে ভাইয়া একটা চিঠি দেখতে পায়, চিঠিটা পড়ে জানতে পারে তুমি এই বাড়ি ছেড়ে চলে গেছো। ভাইয়া তোমার নাম ধরে জোরে একটা চিৎকার করে। আমরা সবাই ভাইয়ার এমন চিৎকার শুনে ভাইয়ার কাছে যাই। আমাদের সাথে ওই রুহিও যায়। ঘরে গিয়ে দেখি ভাইয়া হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে আছে, বাম হাতে চিঠিটা নিয়ে। আমরা কেউ সাহস পাচ্ছিলাম না ভাইয়ার কাছে যাওয়ার, কিন্তু এই বজ্জাত রুহি ভাইয়ার কাছে গিয়ে বলে, অতীত জান, কি হলো? তুমি এভাবে বসে আছো কেন? নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর ওই 3rd ক্লাস মেয়েটা চলে গেছে তো কি হয়েছে? আমি আছি তো, আমি তোমাকে ওর থেকেও দ্বিগুণ ভালোবাসবো, তখন তুমি ওকে ভুলে যাবে একদম। রুহির কথাটা বলতে দেরি হলো, কিন্তু জিসান রুহিকে থাপ্পড় মারতে দেরি হলো না। তোমার সাহস কি করে হলো আমার ইস্যুকে 3rd ক্লাস বলার? জিসান, তুমি আমাকে মারলে? গালে হাত দিয়ে বলে, হ্যাঁ মারলাম। কি ভেবেছিলে তুমি আমি চুপ করে সব কিছু সহ্য করে নেব? কিন্তু আর না, অনেক করেছি সহ্য। এবার তোমার পালা, কি করে তোমাকে শুধরাতে হয় আমার খুব ভালো করে জানা আছে, কিন্তু তার আগে আমাকে ইস্যুকে খুঁজে বের করতে হবে, না জানিও কোথায় চলে গেছে। জিসান কথাটা বলে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। জিসান সারা শহর ঈশাকে খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও পায়নি। জিসান রাত 2টোর দিকে বাড়িতে ফিরে। জিসানকে দেখে সালিহা বেগম বলেন, জিসান, ঈশা কোথায়? ওকে খুঁজে পাসনি? আমি ঈশাকে খুঁজে পাইনি মা, ও আমার জীবন থেকে চলে গেছে মা, আমি কি করে থাকবো ওকে ছেড়ে? এর মাঝে রুহি জিসানের সামনে এসে রাগী গলায় বলে, জিসান, তোমার সাহস কি করে হলো আমাকে অপমান করার? সবার সামনে দিয়ে তুমি পার্টি থেকে চলে গেছো, বুঝতে পারছো তুমি আমার কতটা ফেস লস হয়েছে? চুপ, একদম চুপ। আজকে যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আমার ইস্যু আমাকে ভুল বুঝে চলে গেছে, তোমাকে আমি ছাড়বো না।
জিসান, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কি করতে পারি। কি করবে তুমি? সব ফাঁস করে দিবে? আরে তুমি কি ফাঁস করবে? আগে তো তুমি নিজেকে বাঁচাও, তারপর না হয় সব ফাঁস করার কথা বলো। আর কি ফাঁস করবে? তুমি এই ছবিগুলোকে ফাঁস করে দাও। জিসান, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি কি দেখেছো তুমি? জিসান, তুমি তোমার কথা রাখোনি। তুমি বলেছিলে আমাদের বিয়ের কথা সবার সামনে আজকে বলবে, কিন্তু তুমি ওই থার্ড ক্লাস মেয়েটাকে খুঁজতে চলে গেছো। বুঝতে পারছো তোমার এই ভুলের মাসুল তোমাকে কিভাবে গুনতে হবে? জিসান বিদ্রূপের স্বরে বলে, বিয়ে তোমার মতো মেয়েকে এই জিসান চৌধুরী বিয়ে করবে? কি করে ভাবলি তুমি? আর তুমি যেই ছবিগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছিলে সেই ছবিগুলো এখন আমার কাছে। কি? রুহি তাড়াতাড়ি করে নিজের ফোন চেক করে দেখে, জিসানের কলার ধরে বলে, না, এটা কিছুতে হতে পারে না। তুমি আমার সাথে প্রতারণা করেছো জিসান। প্রতারণা? হ্যাঁ, আমি প্রতারণা করেছি, আর সেটা তোমার কাছ থেকে শিখেছি রুহি। রুহির হাত কলার থেকে ছাড়িয়ে বলে, না না, আমি কিছুতে হাঁটতে পারি না। এটা কি করে সম্ভব? সব কিছুই সম্ভব রুহি। তুমি কি ভেবেছিলে সব কিছু তোমার হাতে? না, কিছুই তোমার হাতে ছিল না। আমি জাস্ট তোমার সাথে অভিনয় করেছিলাম সব কিছু জানার জন্য, আর আমি সেটাতে সফল হয়েছি। সালিয়া বেগম চিৎকার করে বলেন, এসব কি হচ্ছে জিসান? সব খুলে বলছি মা তোমাকে, এবার সবাইকে এটা জানাতেই হবে আরও বেশি দেরি হওয়ার আগে। ওই দিন সকালে উঠে দেখি আমার ফোনে একটা মেসেজ আসে, আর সাথে একটা ছবি ছিল যেটা দেখে আমার মাথায় রক্ত উঠে যায়। মিস্টার জিসান চৌধুরী, তুমি যদি নিজের বউকে অসম্মানের হাত থেকে বাঁচাতে চাও তাহলে এই ঠিকানাতে তাড়াতাড়ি চলে আসো, আর না হলে যেই ছবিটা দিয়ে সেটা ভাইরাল করে দিব। তখন আপনার স্ত্রী হয়তো ফেমাস হয়ে যাবে। আপনার স্ত্রী যখন রাস্তায় বের হবে তখন মানুষজন অনেক কিছু বলবে, তখন হয়তো কথাগুলো শুনতে আপনার একদম সহ্য হবে না। জিসান মেসেজটা দেখে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। জিসান যতটা সম্ভব তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে একটা হোটেলে আসে। জিসান হোটেলে ঢুকে দোতলার একটা ঘরে ঢুকতেই বলে, ওয়েলকাম মিস্টার চৌধুরী, আপনারই অপেক্ষায় ছিলাম এতক্ষণ। কে তুমি? এসব করার মানে কি? জিসান মানুষটার মুখটা দেখতে পায়নি উল্টো দিকে ঘুরে বসে থাকার কারণে, কিন্তু যখনই মানুষটা জিসানের দিকে ফিরে তাকায় মানুষটা দেখে জিসান ভীষণ অবাক হয়। রাহুল, তুই এখানে? হ্যাঁ। আমি কি ভেবেছিলি তুই আমাকে জেলে আটকে রাখবি? আসলে আমি তোর মতো বোকা না, বুঝলি? আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে সেখানে আমি আমার দুশ্মনকে মেরে ফেলতাম, কিন্তু তুই এসব না করে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে ভীষণ ভুল করে ফেলেছিস। তুই কিন্তু জানতি যে আমি পুলিশের কাছ থেকে ছাড়া পাবই, তাও তুই আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিলে। যাকগে, ওইসব কথা বাদ দিলাম, আসল কথায় আসি আমরা। আসল কথা? কিসের আসল কথা? আরে অস্থির হোস না তুই, আগে তো দেখ আমার সাথে কে আছে। রুহি। রুহি, দেখো তোমার আশিক চলে এসেছে। রুহি অন্য ঘর থেকে বের হয়ে আসে ভীষণ অবাক রাহুল আর রুহিকে একসাথে দেখে। রাহুল বাঁকা হেসে বলে, ভীষণ অবাক হচ্ছিস তাই না আমাদের দুজনকে একসাথে দেখে? অবাক হওয়ারই কথা। আসলে কি বলতো, রুহি চায় তোকে আর আমি চাই ঈশাকে, তাই আমরা দুজন মিলে একটা গেম সাজিয়েছি তোর জন্য। গেমটা পছন্দ হয়নি তোর? জিসান ভুরু কুঁচকে বলে, গেম? কিসের গেম? আরে জান, এত হাইপার হইও না। আসলে তোমার আদরের বউয়ের কিছু ছবি আছে আমাদের কাছে, যেটাতে দেখা যাচ্ছে ও রাহুলের সাথে আষ্টে পৃষ্ঠে আছে। তোমাকেও তো একটা ছবি পাঠিয়েছি তাই না? তুমি তো নিশ্চয়ই দেখেছো ছবিটা। এসব ছবি আমাদের কাছে আরও অনেক আছে জান, চাইলে আমরা এইসব ছবিগুলো নেটে ছেড়ে দিতে পারি, কিন্তু আমরা তা করব না। আবার করতেও পারি যদি তুমি আমাদের কথা মতো না চলো। যদি একবার এই ছবিগুলো নেটে ছেড়ে দেই তাহলে কি হবে বলো তো? সারা দেশ জেনে যাবে যে জিসান চৌধুরীর বউ বাইরে পরকীয়া করে বেড়ায়। তখন তোমারই তো ফেস লস হবে, আর সেটা তুমি নিশ্চয়ই চাইবে না, তাই না সোনা? রুহির কথা শুনে জিসান দাঁতের চোয়াল শক্ত করে বলে, রুহি, আমার ইস্যুর নামে একটা বাজে কথা বললে তার ফল কিন্তু ভালো হবে না। এখন তো আমরা বাজে কথা বলছি, তারপর যখন চারিপাশের লোকজন বাজে কথা বলবে তখন কি তোদের মুখ বা তাদের মুখ তুমি বন্ধ করতে পারবে? জিসান শান্ত গলায় বলে, কি করতে হবে আমাকে? রাহুল টেবিলে টোকা দিয়ে বলে, এই তো প্লাস পয়েন্টে এসেছিস।
রুহি পায়ের ওপর পা তুলে বলে, তোমাকে ঈশাকে কষ্ট দিতে হবে, আর আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে হবে, আর আমার আর তোমার বিয়ের কথা বলতে হবে পার্টি রেখে। ঠিক আছে, তাই হবে, কিন্তু আমার ঈশার যেন কোনো ক্ষতি না হয়। রাহুল ম্লান হেসে বলে, হবে না ঈশার কোনো ক্ষতি, ওর ক্ষতি হলে আমার কি হবে বল। এভাবে রুহি চৌধুরী বাড়িতে আসে। রুহি এই বাড়ি আসার পর একদিন রাতে জিসান রুহিকে ড্রিঙ্ক করায়, যাতে করে রুহি সব সত্যি কথা বলতে পারে। রুহি মাতাল হয়ে বলে, শোনা, তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না আর ওই ঈশার কাছে। জিসান নাসা সত্ত্বে দাঁতে দাঁত চেপে বলে, না রুহি, আমি আর ঈশার কাছে ফিরে যাব না। সত্যি বলছো তো? হ্যাঁ, আমি বুঝে গেছি তুমি হলে আমার আসল ভালোবাসা আর ঈশা হলো শুধুমাত্র আমার মোহ। রুহি বোকার মতো হাসতে হাসতে বলে, জান, একটা কিস করো না প্লিজ। হ্যাঁ করব, তার আগে আমাকে তোমার সব বলতে হবে। কি বলবো? কি করে তোমার আর রাহুলের দেখা হয়েছে? রুহি জিসানের গায়ে টলতে টলতে বলে, তোমাকে তো বলতেই পারি, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? কিন্তু এসব কথা শুধু তোমাকে বলবো, তুমি কিন্তু কাউকে বলবে না। না না, কাউকে বলবো না, তোমার আর আমার মাঝে এসব কথা থাকবে। ওই দিন আমি একটা রেস্টুরেন্টে যাই, আর পাশের টেবিলে রাহুল বসে কার সাথে ফোনে কথা বলছে জানো? রাহুল ফোনে বলছিল কি জানো? কি বলছিল? ও বলছিল অতীত। এটা কি করে করতে পারলি তুই? ঈশাকে তুলে আনতে পারলি না, আর উল্টো ঈশাকে আঘাত করলি। এখন আমি বসকে কি বলবো? বস, আমি আঘাত করিনি, ওই সান্দু আঘাত করেছে, আর সান্দুকে বস গুলি করে দিয়েছে ম্যাডামের গায়ে হাত দেওয়ার জন্য। কি বলছিস কি তুই? বস ওকে মেরে দিয়েছে ওকে? হ্যাঁ বস, এখন আপনাকে কিছু করতে হবে না, না হলে বস আপনাকে গুলি করবে। তুই রাখ এখন ফোনটা, আমি পরে কথা বলবো তোর সাথে। রাহুল কিছু বুঝতে পারছে না কি করে নিজেকে সেভ করবে। রাহুলের সামনে এসে তখন একটা মেয়ে বসে, আর সে কেউ না, সে হলো রুহি। হাই, আমি রুহি, আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? রাহুল ভুরু কুঁচকে বলে, না, কোনো হেল্প করা লাগবে না আপনাকে। রাহুল চলে যেতে চাইলে রুহির একটা কথা শুনে আবারও চেয়ারে বসে পড়ে। বলে, কি বলবেন আপনি? হ্যাঁ, আমি ঈশাকে চিনি, আর আমি চাইলে ঈশাকে আপনার কাছে এনে দিতে পারি, কিন্তু আপনাকে অল্প কিছুটা আমাকে হেল্প করতে হবে। এতে আপনার কি স্বার্থ? আমার স্বার্থটা হলো জিসানকে আমার চাই। ও, তাহলে আপনি সেইজন যে জিসানের প্রেমিকা? মানে আসলে ঈশার সাথে আমার রিলেশন ছিল, কিন্তু সেটা আমি ধরে রাখতে পারি নাই। ওয়াও, তাহলে তো আরও ভালো হলো। কেমন ভালো? দেখেন, নিশ্চয়ই আপনার কাছে ঈশার কিছু ছবি আছে। তা আছে। আর তখনই আমরা এই প্ল্যান করি দুজন মিলে। রুহি পুরোপুরি মাতাল হয়ে গেছে, নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আচ্ছা রুহি, ঈশার সবগুলো ছবি কি আরও কোথাও তুমি রেখেছো লুকিয়ে? কিন্তু তোমাকে কেন বলবো? জিসান অভিমানী কণ্ঠে বলে, ঠিক আছে, বলতে হবে না তোমাকে, তুমি আমাকে একটু বিশ্বাস করো না। আমার জানটা রাগ করে না। ঈশার ছবিগুলো আমার ফোনে আছে, কারণ এই সবগুলো ছবি আমি এডিট করেছি, এডিট করে রাহুল আর ঈশাকে কাছাকাছি এনেছি, বুঝলে? এবার একটা কিস করো প্লিজ প্লিজ। রুহি আর কিছু বলতে পারলো না, মাতাল হয়ে বিছানাতে শুয়ে পড়ে। জিসান রুহির মুখে হালকা থাপ্পড় মেরে বলে, রুহি, এই রুহি প্লিজ এটা বলো, ঈশাকে আঘাত করার কারণে কে ওই গুন্ডাকে গুলি করেছিল? প্লিজ রুহি বলো এটা আমাকে। বর্তমানে ভাইয়া এভাবে তোমার ছবিগুলো ওদের হাত থেকে রক্ষা করে। ওই দিন পার্টির রাতেই ভাইয়া রুহিকে বাড়ি থেকে বের করে দেয়। ঈশা ধাপ করে বিছানায় বসে পড়ে আর বলতে থাকে, আমি কি করে ভুল বুঝলাম ওনাকে? কি করে ভাবে এখন তুমি পারো ভাইয়াকে ফিরিয়ে আনতে? জানি না ভাইয়া কোথায় চলে গেছে, আমি জানি উনি কোথায় যেতে পারে। আমাকে তাড়াতাড়ি করে ওনার কাছে যেতে হবে কিছু হওয়ার আগেই। ঈশা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গাড়ি করে বাগান বাড়িতে যায়। ঈশা জানতো জিসান আসলে এই বাগান বাড়িতেই আসবে। ঈশা আস্তে আস্তে করে গাড়ি থেকে নেমে বাগান বাড়ির ভেতরে ঢুকে। ঈশা সদর দরজা ধাক্কা দিতে দরজা খুলে যায়। ঈশা গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে একটা ঘরে ঢুকে। ঘরে ঢুকে দেখে জিসান ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তুই এখানে কেন এসেছিস? ঈশা হঠাৎ জিসানের এমন কথা শুনে অবাক হয়ে বলে, তুমি বুঝলে কি করে আমি যে এখানে এসেছি? তুমি তো আমাকে দেখোনি। আমি বুঝতে পারি, তোর প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি অনুভব করতে পারি। তুই যখন আমার আশেপাশে থাকিস তখন বুকের মাঝে একটা কম্পন কাজ করে। তোর প্রতিটি পায়ের ধ্বনি আমি শুনতে পাই। তোর উপস্থিত আমাকে তখন জানান দেয় তুই আমার আশেপাশে আছিস। তাই তোকে দেখার কোনো প্রয়োজন হয় না আমার,
এবার বল এখানে কেন এসেছিস? ঈশা দৌড়ে গিয়ে জিসানকে পেছন থেকে জড়িয়ে ধরে। এভাবে হঠাৎ করে জড়িয়ে ধরাতে জিসান 2 কদম সামনের দিকে এগিয়ে যায়। জিসান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, ডান হাতে 2 আঙ্গুল মাঝে অর্ধেক জ্বলন্ত সিগারেট নিয়ে। ঈশার চোখের পানি জিসান স্পষ্ট অনুভব করেছে, কারণ জিসানের শার্টটা ভিজে গেছে ঈশার চোখের পানি দিয়ে। ঈশা ভাঙা গলায় বলে, আই এম সরি জিসান, আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি আমি তোমাকে এতটা কষ্ট দিয়ে ফেলবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবারের মতো। আমি যে আর পারছি না এত কষ্ট সহ্য করতে। জিসান ভীষণ অবাক হয় ঈশার মুখে নিজের নামটা শুনে। জিসান নিজেকে অনেক শক্ত রাখার চেষ্টা করেছে ঈশার সামনে, কিন্তু জিসান যে ঈশার সামনে নিজেকে শক্ত রাখতে পারে না। ঈশার স্পর্শ পেয়ে যে জিসান নিজেকে হারিয়ে ফেলছে। এত বছর পর ভালোবাসার মানুষের স্পর্শ পেয়েছে জিসান, তাই নিজেকে জিসানের কাছে সামলানোটা কষ্টকর হয়ে যাচ্ছে। জিসান হাত থেকে সিগারেটটা ফেলে নিজের বুকে রাখা ঈশার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে। ঈশা আবার বলা শুরু করে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। জিসান ঈশার দিকে ঘুরে তাকায়। ঈশা জিসানের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তা দেখে জিসান বলে, কি হলো, আমার দিকে তাকা। ঈশা জিসানের দিকে না তাকিয়ে নিচে তাকিয়ে আছে। জিসান ঈশার থুতনি ধরে মুখটা উঁচু করে। জিসান তাকিয়ে দেখে ঈশা কান্না করে বন্যা বয়ে দিয়েছে চোখে। জিসান ঈশার চোখের কোণে জমে থাকা পানিটা নিজের বুড়ো আঙ্গুল দ্বারা মুছে দিয়ে ঠোঁট ছুঁয়ে দেয় নিজের ঈশার অশ্রুসিক্ত নয়নে। ঈশা জিসানের এমন কাণ্ডে একদম অপ্রস্তুত ছিল না। ঈশার বুকের ভেতর মনে হচ্ছে যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে। জিসান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, একদম কান্না করবি না। তুই তো জানিস তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না, তারপরে তুই আমাকে জ্বালানোর জন্য এমনটা করিস। আচ্ছা, আমাকে জ্বালিয়ে তুই কি শান্তি পাস বলতো একটু শুনি। ঈশা ধপ করে জিসানকে জড়িয়ে ধরে। জিসানের বুকে মাথা রেখে ঈশা জোরে একটা নিঃশ্বাস নেয়। এত বছর পর যে ঈশা জিসানের বুকে মাথা রেখেছে, ঈশার খুব ইচ্ছা করছে জিসানের বুকে এমনভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে। ঈশা 2 চোখ বন্ধ করে জিসানের হৃৎপিণ্ডের আওয়াজ শুনছে। জিসান মুচকি হেসে ঈশাকে জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নেয়। কিন্তু জিসান হঠাৎ করে ঈশাকে কোলে তুলে নেয়। ঈশা ভয় পেয়ে যায় হঠাৎ করে কোলে তুলে নেওয়ার জন্য। কি করছো কি তুমি? আমাকে নিচে নামাও। জিসান ঈশাকে নিয়ে বিছানাতে বসায় আর ঈশার দিকে এক নজর তাকিয়ে থাকে। ঈশা জিসানের চাহনি দেখে বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? জিসান ঈশার গোলাপি ঠোঁটের উপরে তর্জনী রেখে বলে, একটা কথা বলবি না? তোকে কত বছর ধরে একটু কাছে পাইনি বলতো। আজকে তো আর আমাকে বাধা দিতে পারিস না তুই। ঈশা বুঝতে পেরে যায় জিসান কি চায়। ঈশা জিসানের এমন নেশা ভরা চাহনি দেখে লজ্জায় লাল হয়ে যায়। জিসানের যে খুব ভালো লাগছে ঈশার এমন লজ্জা মাখা মুখ দেখে। জিসান ঈশার গালে হাত রেখে গাল স্লাইড করছে। জিসানের ছোঁয়াতে ঈশা বারবার কেঁপে উঠছে। ঈশার গাল ছেড়ে এবার জিসান ঈশার ঠোঁটে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে। ঈশা নিজের চোখ বন্ধ করে জিসানের প্রত্যেকটা ছোঁয়া অনুভব করছে। জিসান ঈশাকে বিছানাতে শুয়ে দেয় আর নিজে ঈশার উপরে শুয়ে পড়ে। জিসান ঈশার কপালে একটা ডিপ কিস করে। ঈশার গলায় আর মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে জিসান। জিসান ঈশার গোলাপি ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে বিলিয়ে দেয়। ঈশা চাদর কামছে ধরে। ঈশার চোখ বেয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। এই 2 ফোঁটা নোনা জল যে ঈশার আনন্দের অশ্রু। জিসান ঈশার গলায় একটা কামড় দিতে ঈশা আর্তনাদ করে ওঠে, আহ সরি জান, আর হবে না, আদর করে দিচ্ছি। জিসান যে জায়গাতে কামড় দিয়েছে সেই জায়গায় জিসান একটা কিস করে। জিসান আর ঈশার মাঝে আস্তে আস্তে করে সব আবরণ সরে যায়। জিসান নিজেকে ঈশাকে নিয়ে যায় এক সুখের রাজ্যে। সাদা চাদরের নিচে 2টো নগ্ন দেহ একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। ঈশা চোখ বন্ধ করে জিসানের উন্মুক্ত বুকে শুয়ে আছে। জিসান নরম গলায় ঈশাকে ডাক দেয়, জান, ঘুমিয়ে গেছিস? না, আজকে একটা কথা বলবো। কি? রুহি আপু আর রাহুল কোথায়? ওদের কথা জেনে তোর লাভ কি? ঈশা অভিমানে স্বরে বলে, তুমি আমাকে বলতে চাইছো না তাই?
ঠিক আছে, বলতে হবে না তোমাকে। আরে জান, রাগ করিস কেন? বলছি তো আমি, রাহুল মারা গেছে আর রুহি জেলে। কি বলছো কি তুমি? রাহুল মারা গেছে কিভাবে? যখন রুহি আমাদের বাড়ি থেকে চলে যায় তখন 4 দিন পর জানতে পারি রাহুল মারা গেছে আর রাহুলকে নাকি মেরেছে রুহি। কি বলছো কি তুমি এসব? হ্যাঁ, রাহুল মারা যাওয়ার আগে নিজে ও পুলিশের কাছে ফোন করে বলে ওকে নাকি রুহি মারার চেষ্টা করেছে। এত কিছু হয়ে গেল? হ্যাঁ ম্যাডাম, এত কিছু হয়ে গেছে। এবার উঠেন, ফ্রেশ হয়ে বাড়ি যেতে হবে। কিন্তু এখানে তো আমার কাপড় নেই। সমস্যা নেই, এখানে কাপড় আছে তোর। জিসান আর ঈশা একসাথে শাওয়ার নিয়ে বের হয়। রেডি জান তুই? রেডি, চল। ঈশা বের হতে যাবে, জিসান সাথে সাথে ডাক দেয়, ইস্যু দাঁড়া। কি হলো, যাব না? জিসান ঈশার কাছে গিয়ে শাড়ির আঁচলটা টেনে এনে মাথায় ঘোমটা দিয়ে বলে, এবার ঠিক আছে, চল। জিসান আর ঈশা একসাথে বাড়ির ভিতরে ঢোকে। ঈশা আর জিসান বাড়িতে ঢুকতে ঈশান দৌড়ে এসে ঈশাকে জড়িয়ে ধরে। মাম্মাম, কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমাকে কত খুঁজেছি আমি, তোমার কথাটা শুনে বুঝতে পেরেছিলাম তুমি এসেছো, কিন্তু পরে তোমাকে কোথাও পাইনি। ঈশা ঈশানের সামনে হাঁটু ভেঙে বসে বলে, ঈশান বাবা, আমি তোমার পাপাকে আনতে গিয়েছিলাম। পাপা? কোথায় পাপা? এই তো তোমার পাপা। জিসানকে দেখিয়ে বলে কথাটা ঈশা। ঈশান জিসানের দিকে তাকে ভুরু কুঁচকে বলে, না না বাবা আঙ্কেল আমার পাপা হবে কেন? না শোনা, উনি তোমার পাপা, উনি তোমার বাবা আঙ্কেল। বাবা আঙ্কেল যদি আমার পাপা হয় তাহলে এতদিন আমাকে বলে নাই কেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দাদু ভাই। সবাই পেছন ফিরে তাকিয়ে দেখে এখলাস তালুকদার আর আয়েশা বেগম দাঁড়িয়ে আছে। দাদু ভাই। ঈশান দৌড়ে এখলাস তালুকদারের কাছে যায়। ঈশা অবাক হয়ে বলে, মা বাবা তোমরা এখানে? আয়েশা বেগম হাসি মুখে বলেন, কি ভেবেছিলি আমরা আসবো না? জিসান আমাদেরকে ফোন করে সব বলেছে। আচ্ছা দাদু ভাই, সত্যি কি বাবা আঙ্কেল আমার পাপা? এখলাস তালুকদার ঈশানের কথা শুনে মুচকি হেসে বলেন, হ্যাঁ দাদু ভাই, বাবা আঙ্কেলই তোমার পাপা। তাহলে পাপা আমার সাথে দেখা করেনি কেন? জিসান মুচকি হেসে ঈশানের কাছে বলে, ঈশান শোনা, কি আমার ওপর তার জন্য রেগে আছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খুশি করে আদর করে দিছি। জিসান ঈশানের কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে, এবার আমাকে আদর করো। ঈশান জিসানের গালে চুমু দিয়ে বলে, পাপা তুমি এতদিন কোথায় ছিলে আমাদের ছেড়ে বলো? আসলে হয়েছে কি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, কিন্তু এখন থেকে আমি তোমার সাথে সবসময় থাকবো। ঈশান খুশি হয়ে বলে, সত্যি? হ্যাঁ 3 সত্যি। এভাবে জিসান আর ঈশার দিনগুলো কাটতে থাকে। রাত তখন 11:30 বাজে। ঈশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আকাশের দিকে মুখ করে। হঠাৎ করে অনুভব করে কেউ চোখে কাপড় বেঁধে দিচ্ছে। ঈশা কাপড়ে হাত রেখে বলে, কি হয়েছে, এভাবে চোখ বাঁধছ কেন? জিসান ঈশার কানের কাছে ফিসফিস করে বলে, চুপচাপ দাঁড়িয়ে থাক। কথাটা বলে জিসান ঈশাকে কোলে তুলে নেয়। ঈশা মৃদু চিৎকার করে বলে, কি করছো কি তুমি? জিসান রাগ দেখে বলে, চুপ থাকতে বলছি তো। ঈশা চুপটি করে জিসানের বুকে মাথা রাখে। জিসান ও ঈশাকে আলতো করে ধরে। জিসান ঈশাকে নিয়ে ঘর থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠছে, কিন্তু কেন ছাদে উঠছে তা বুঝতে পারছে না। জিসান ঈশাকে নিয়ে ছাদে এনে দাঁড় করাতে যে ঈশা চোখে বাঁধন খুলতে যাবে, তখনই জিসান বলে, একদম চোখের বাঁধন খুলবি না, ঠিক আছে? কিন্তু এখানে এত রাতে আনলে কেন? তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, এত কথা বলিস কেন তুই? ঈশা চুপচাপ দাঁড়িয়ে আছে। জিসান একটু পরে এসে ঈশার চোখের বাঁধনটা খুলে দেয়। ঈশা আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে ছাদের কিছুটা জায়গা লাইটিং করা, আর ছাদের মাঝে একটা টেবিলের ওপর একটা কেক রাখা। ঈশা টেবিলের কাছে গিয়ে দেখে কেকের উপরে লেখা, হ্যাপি 6th ম্যারেজ অ্যানিভার্সারি জান। ঈশা অবাক হয়ে জিসানের দিকে তাকিয়ে বলে, আজকে আমাদের বিবাহবার্ষিকী? হ্যাঁ ম্যাডাম। ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে কথাটা বলে জিসান, আমার তো মনেই ছিল না। মন খারাপ করে বলে কথাটা ঈশা। জিসান ঈশার মন খারাপ করা দেখে বলে, তাতে কি, আমি তো আছি, আমি তোকে সব সময় আমাদের এই দিনটার কথা মনে করেই দিব। আর তুই যখন ছিলি না, আমি এই 5টা বছর এইভাবে কেক কেটে আমাদের এই দিনটা উদযাপন করেছি। সরি। ঠিক আছে, আর সরি বলতে হবে না, এখন কেকটা কাট। এত বছর পর তো আমি একা কেটেছি, এবার দুজনে মিলে কাটি। জিসান ঈশার হাত ধরে কেক কাটতে যাবে, সাথে সাথে একটা কণ্ঠ ভেসে আসে,
মাম্মাম, পাপা, তোমরা আমাকে রেখে কেক কেটে ফেলবে? জিসান আর ঈশা পিছনে ফিরে তাকিয়ে দেখে ঈশান একা দাঁড়িয়ে আছে। ঈশা তাড়াতাড়ি ঈশানের কাছে গিয়ে বলে, ঈশান, তুমি এখানে একা এত রাতে কি করে এলে? তুমি না দাদু ভাইয়ের সাথে শুয়েছিলে? একা কোথায়, আমার সাথে তো সবাই এসেছে। এমন সময় জিসা ছাদে প্রবেশ করতে করতে বলে, কি ভাইয়া ভাবি, তোমরা দুজনে একা একা সেলিব্রেট করবে আর আমরা একা একা বসে থাকবো? তা তো হয় না। সালিহা বেগমা জিসার পেছন থেকে বেরিয়ে এলেন। হ্যাঁ, একদম ঠিক। জিসান অবাক হয়ে বলে, মা তুমিও? হ্যাঁ, আমিও খুব পেকে গেছিস না বউকে নিয়ে রাতে একা একা এসে সেলিব্রেট করা হচ্ছে। শোনো ভাইয়া, আমরা সবাই এসেছি, তাই আমাদের সামনে তোমরা কেক কাটবে। ওকে। পাপা, আমি কেক কাটবো না? হ্যাঁ বাবা, তুমিও তো কেক কাটবে, এসো আমাদের কোলে এসো। জিসান ঈশা আর ঈশানকে একসাথে কেক কাটে। সবাইকে এক এক করে কেক খাইয়ে দেয় জিসান আর ঈশা। সারা রাতটা সবাই আনন্দ করে কাটিয়ে দেয়। সকাল থেকে চৌধুরী বাড়ি সাজানো হচ্ছে ঈশা আর জিসানের বিবাহ বার্ষিকী উপলক্ষে। সারাটা দিন সবার ব্যস্ততার মাঝে দিয়েই কেটে যায়। সন্ধ্যায় পার্টি শুরু হয়, একে একে সবাই আসতে থাকে। জিসান আজকে একটা মেরুন কালারের পাঞ্জাবি পরেছে। ঈশান আর জিসান সেম ড্রেস পরেছে। ঈশাকে জিসান অনেকক্ষণ ধরে ঈশাকে দেখতে পায়নি, আর দেখবেই বা কী করে ঈশাকে যে সাজানো হচ্ছে। পাপা, মাম্মাম কোথায়? তোমার মাম্মাম সাজছে। সাজছে কেন? আজকে একটা বাড়িতে অনুষ্ঠান তো তাই। ও আচ্ছা। ঈশান, যাও তুমি গিয়ে খেলা করো। আচ্ছা। জিসান কখন থেকে ছটপট করছে ঈশাকে দেখার জন্য, কিন্তু ঈশার দেখা নেই। হঠাৎ করে জিসানের সামনে কেউ এসে দাঁড়ায়। জিসান পা থেকে মাথা পর্যন্ত একবার তাকিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে। ঈশা একটা কালো শাড়ি পরেছে, সাথে হালকা কিছু গহনা। চুলগুলো ছেড়ে দিয়েছে কোমর পর্যন্ত। চুলে বেলি ফুলের মালা গুজে রেখেছে। ঠোঁটে লিপস্টিক, চোখে গাঢ় কাজল, নাকে নথ পড়েছে। ঈশার খানিকটা লজ্জা লাগছে জিসানের দিকে তাকাতে। কি দেখছ? আমার সুন্দরী বউটাকে। মনে হচ্ছে যেন আগে কোনো দিন দেখনি। সত্যি তোকে আজ অনেক বছর পরে এই সাজে দেখছি। চোখ সরাতেই পারছি না। থাক, আর পাম দিতে হবে না। তোদের মেয়েদের একটাই সমস্যা, কিছু বললেই বলবি থাক, আর পাম দিতে হবে না। আচ্ছা, আমাকে কেমন লাগছে বললি না তো? একদম বাজে লাগছে, আমার সাথে একদম যাচ্ছে না তোমাকে। কি বললি জানিস, আমার জন্য এখনো কত মেয়ে পাগল। আমি যদি একটু সাড়া দেই তাহলে দেখবি জিসান চৌধুরীর পেছনে কত মেয়ের লাইন পড়ে। ও, তার মানে তোমার খুব ইচ্ছে আছে তাই না, যাতে তোমার পেছনে মেয়েদের লাইন পড়ে, তাই তো? আরে আমি এটা কখন বললাম? তুই বলেছিস যে আমাকে বাজে দেখাচ্ছে, তাই বলেছি আর কি। হয়েছে হয়েছে, থাক, আর কিছু বলতে হবে না। যা বোঝার বুঝে গেছি। কি বুঝে গেছিস মাম্মাম? ঈশান দৌড়ে এসে ঈশাকে জড়িয়ে ধরে। ঈশান, কোথায় ছিলে তুমি এতক্ষণ? বাহ, আমার ঈশান বাপকে দেখতে আজকে তো খুব সুন্দর লাগছে। মাম্মাম, মাম্মাম জানো, আমার সাথে না একটা আঙ্কেলের দেখা হয়েছে, খুব ভালো আঙ্কেলটা। আঙ্কেল? কোন আঙ্কেল? চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। ঈশান ঈশাকে নিয়ে চলে যায়। জিসান অসহায়ভাবে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, ও আল্লাহ, আমার কপালটাই খারাপ। বউয়ের সাথে যে একটু প্রেম করব তার কোনো উপায় নেই। ধ্যাত, মাম্মা এসে এসো। ঈশান, কোথায় তোমার আঙ্কেল? এখানেই তো ছিল। ঈশান বাবা, চলো, মনে হয় তোমার আঙ্কেল চলে গেছে। ঈশা আর ঈশান চলে যাওয়ার সাথে সাথে দেয়ালের আড়াল থেকে একজন লোক বেরিয়ে আসে আর একটা পৈশাচিক হাসি দেয়। ঈশা আর জিসান স্টেজে এসে দাঁড়ায়, সাথে ঈশানও আছে। সবে ঈশা আর জিসানকে অভিনন্দন জানাচ্ছে। এর মাঝে ঈশান মাকে বলে, মাম্মাম, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? ঈশান দৌড় দিয়ে চলে যায়। ঈশানের যাওয়া দেখে জিসান ঈশার কাছে এসে বলে, কি হলো? ঈশান কোথায় চলে গেল জানি না। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি গিয়ে দেখছি ঈশান কোথায় গেল। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে ঈশা জিসান আর ঈশানকে দেখছে না। ঈশার মনে একটা অজানা ভয় কাজ করছে। বুকের উপরে হাত রেখে বলে, এমন ভয় লাগছে কেন? কোনো কিছু অঘটন হবে না তো? হে আল্লাহ, আমার সাথে আর এমন কিছু করো না। অনেক সহ্য করেছি, আমি আর সহ্য করতে পারবো না। ঈশার পাশে একজন এসে ঈশার হাতে একটা কিছু ধরিয়ে দেয়। ঈশা অবাক হয়ে লোকটার দিকে তাকায়, কিন্তু লোকটার চেহারা দেখতে পেল না মাস্ক থাকার কারণে। লোকটার সাথে সাথে চলে যায় ঈশা কিছু বলার আগে। আরে কি আপনি, আজব তো, কি আছে এই খামে? ঈশা খামটা খুলে দেখে একটা চিঠি।
ঈশা চিঠি পড়ে একটা জোরে চিৎকার করে, ঈশান। সবে ভরকে যে ঈশার চিৎকার শুনে জিসান মাত্রই ঘরে ঢুকছিল, আর তখন ঈশার চিৎকার শুনে তাড়াতাড়ি দৌড়ে ঈশার কাছে এসে দেখে ঈশা মেঝেতে বসে আছে আর পাশে চিঠিটা পড়ে আছে। জিসান তাড়াতাড়ি করে চিঠি হাতে নিয়ে পড়তে থাকে, মিসেস চৌধুরী, আজকের দিনে আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট দিলাম আপনাকে। সেটা কি জানেন? আপনার ছেলেকে কিডন্যাপ করে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, আপনার ছেলেকে কেন কিডন্যাপ করেছি? সেই প্রশ্নের উত্তর জানতে চাইলে নিচের ঠিকানাতে আপনার হাজব্যান্ড আর আপনি চলে আসেন। আর একটা কথা, আপনার হাজব্যান্ডকে বলবেন একদম চালাকি করার চেষ্টা যাতে না করে, তার ফল কিন্তু ঈশানের জন্য ভালো হবে না। আপনাদের অপেক্ষাতে রইলাম, প্লিজ তাড়াতাড়ি আসবেন। জিসান কি করবে কিছু বুঝতে পারছে না, ঈশা কান্নায় ভেঙে পড়েছে। ইস্যু প্লিজ শান্ত হ, ঈশানের কিছু হবে না। আমার ঈশানকে এনে দাও প্লিজ, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই শান্ত হ, আমরা এখানেই যাব ঈশানের কাছে। সাইদ, তুই তাড়াতাড়ি করে সব কিছু রেডি কর, যে করে হোক ও যেন জানে না কার কলিজাতেও হাত দিয়েছে। হ্যাঁ ভাইয়া। সালিহা বেগম এসব দেখে চিৎকার করে বলে, কি হয়েছে জিসান, বলবি কি আমাকে? মা, তোমাকে পরে সব কিছু বলছি। ঈশা আর জিসান তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায়। জিসান খুব জোরে ড্রাইভ করছে। জিসানের গাড়ি গিয়ে থামে গন্তব্যে। জিসান আর ঈশা গাড়ি থেকে বের হতে দেখে একটা বিশাল বড় বাড়ি, আর বাড়ির চারপাশে শুধু কালো পোশাক পরিহিত গার্ড। ঈশা, ভয় পাস না, আমি আছি তো তোর সাথে। কিন্তু আমার ঈশান, কিছু হবে না, ঈশানের কিছু না। গার্ডরা ঈশা আর জিসানকে সার্চ করে বাড়ির ভেতরে ঢুকতে দেয়। ঈশা আর জিসান বাড়ির ভেতরে ঢুকতেই সব কিছু অন্ধকার হয়ে যায়। ঈশা ভয় বলে ওঠে, জিসান কোথায় তুমি? ঈশা ভীষণ ভয় পেয়েছে। হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ পরে আবার চারিদিকে আলোয় ভরে যায়। ঈশা সামনের দিকে তাকিয়ে যা দেখে, ঈশান তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জিসান আর ঈশানকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, দুজনে অজ্ঞান হয়ে আছে। জিসান আর ঈশানের মাথায় বন্দুক ধরে আছে। ঈশা জিসান আর ঈশানের কাছে যেতে চাইলে ঈশাকে কতগুলো লোক ঘিরে ধরে। ঈশান বাবা। ঈশান কান্না করতে করতে বলে, মাম্মাম পাপা প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমার খুব কষ্ট হচ্ছে। কার আপনারা কেন এমন করেছেন আমাদের সাথে? আরে ম্যাডাম রিল্যাক্স, এত হাইপার হবেন না, তাতে আপনারই ক্ষতি। ঈশা তাকিয়ে দেখে একজন চেয়ারে বসে আছে উল্টো মুখ করে। ঈশা চিৎকার করে বলে, কে আপনি? কেন করেছেন এমন? শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। মানেটা হলো তোমাকে আমার চাই। কি যা তা বলছেন আপনি? আমি বিবাহিত, আর কে আপনি? আপনার মুখ দেখান আমাকে। এত ইচ্ছা আমাকে দেখার জন্য? ঠিক আছে, দেখো তাহলে আমাকে। লোকটা মুখ ঘুরে তাকায়, কিন্তু ঈশা তাকে চিনতে না পেরে বলে, কে আপনি? তোমার আশিক। ঠিক করে কথা বলুন। সত্যি আমি তোমার আশিক। আমার নাম হলো আশিক হায়দার। তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, আর যে কোনো মূল্যে আমার তোমাকে চাই। ঈশার কাছে এসে কথাটা বলে আশিক। ঈশার চোখ মুখ কুঁচকে বলে, আমার কাছ থেকে দূরে থাকুন প্লিজ। আশিক বাঁকা হেসে বলে, এখন তো কাছে আসলাম না, ভালো করে দূরে কি করে সরে যাব? ঠিক আছে, তুমি যখন বলছো দূরে যাওয়ার জন্য, তাহলে চলে যাচ্ছি। আশিক গিয়ে চেয়ারে বসে। আশিক ইশারা করতে জিসানের গায়ে একটা লোক এসে পানি ঢালতে জিসান ধরফড়িয়ে ওঠে। চোখ মেলে তাকিয়ে দেখে জিসানের হাত পা বাঁধা। হ্যালো মিস্টার চৌধুরী, কেমন আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব একটা ভালো নেই। জিসান সামনের দিকে তাকাতে হতবাক হয়ে বলে, আশিক তুই এখানে? হ্যাঁ আমি। কি ভেবেছিলি তুই আমাকে দূরে সরিয়ে দিলে আমি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাব? কিছুতেই না। আমি ফিরে এসেছি জিসান, আমি ফিরে এসেছি তোর সুখের জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য। কথাটা বলে অট্টহাসিতে হাসতে থাকে। ঈশান কখন থেকে কেঁদে যাচ্ছে। ঈশানের কাছে যেতে চাইল, যেতে পারছে না আশিকের লোকদের জন্য। ঈশা কি করবে কিছু বুঝতে পারছে না। জিসানও আশিকের লোক বেঁধে রেখেছে। আশিক জিসানকে মুখোমুখি হয়ে বলে, তুই কি ভেবেছিলি জিসান আমি চলে যাবো ঈশার জীবন থেকে? কখনো না। আরে আমি তো আমার ঈশাকে ভালোবেসে তাহলে ছেড়ে যাব, কোনো প্রশ্নই আসে না। জিসান দাঁতে দাঁত চেপে বলে, একবার আমার হাতের বাঁধনটা খুলে দে, তারপর তোকে ঠিক আগে যেভাবে কুকুরের মতো মেরেছিলাম
ঠিক এখনও তোকে এভাবে মারব। কি বললি আমাকে কুকুরের মতো করে মারবি? আমি চাইলে না তোকে এখন কুকুরের মতো করে মারতে পারি, কিন্তু না, এটা আমি করব না। কি বললি তুই? মারবি না আমাকে? হ্যাঁ, মারবো। তুই জেনে গেছিলি না আগে যে আমি ঈশাকে ভালোবাসতাম, আর তখনই তুই তো তোর দলবল নিয়ে আমাকে মেরে এই শহর ছাড়া করলি। কিন্তু আমি তোর মতো এত দয়ালু না রে যে তোকে বাঁচিয়ে রাখবো, তোকে আমি পৃথিবী ছাড়া করব। ঈশা এই কথাটা শুনে চিৎকার করে বলে, না, আপনি একদম হাত দিবেন না ওদের গায়ে। আশিক মুচকি হেসে ঈশার দিকে ফিরে বলে, ঠিক আছে সোনা, আমি ওদের গায়ে হাত দিব না, কারণ তুমি কষ্ট পাবে বলে। আর আমি তোমার কষ্ট একদম সহ্য করতে পারি না। তোমাকে ওই রাহুল কষ্ট দিয়েছিল তাই না? তাই আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। মানে? তার মানে আপনি রাহুলকে খুন করেছেন আর সেই খুনের সাজা পাচ্ছে রুহি? হ্যাঁ সোনা, হ্যাঁ, তুমি খুব বুদ্ধিমতী, না বললেও সব বুঝে যাও। ঈশান কান্না করতে করতে বলে, মাম্মাম, আমাকে তোমার কাছে নাও প্লিজ, এই আঙ্কেলটা খুব খারাপ, আমাকে এখানে তুলে এনেছে। ঈশা ঈশানের কাছে আসতে চাইলে আশিক রেগে উঠে বলে, একদম না, ওদের কাছে যাওয়ার চেষ্টা করবে না, তার ফল কিন্তু ভালো হবে না। আশিক ঈশানকে ছেড়ে দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। ঈশান তো তোর কোনো ক্ষতি করেনি, তুই ঈশানকে ছেড়ে দে আর আমাকে মেরে ফেল, তোর সব শত্রুতা তো আমার সাথে। আশিক জিসানের এমন কথা শুনে বাঁকা হেসে বলে, চল একটা গেম খেলি। ঈশাকে নিয়ে কি বলিস? আর ঈশানকে আমি কিছু করব না, ও তো একটা শিশু, ওকে যদি আমি কিছু করি তাহলে উপরওয়ালা তো আমাকে ক্ষমা করবে না। জিসান হুঙ্কার দিয়ে বলে, আশিক কুত্তার বাচ্চা, ওর গায়ে একদম হাত দিবি না। আশিক নাক মুখ কুঁচকে বলে, উফ, তোর সেই পুরনো গালি, নতুন কোনো গালি দে, এই গালি তোর মুখে শুনতে শুনতে আমি বোর হয়ে গেছি, প্লিজ আপনি ওদের ছেড়ে দেন, আমি হাত জোর করে বলছি আপনাদের। আশিক ঈশার কথা শুনে নরম গলায় বলে, আরে না না, তুমি কেন হাত জোর করবে বলো? আচ্ছা তুমি চাও তো ওদেরকে আমি ছেড়ে দেই? হ্যাঁ চাই, প্লিজ ছেড়ে দেন ওদেরকে। ঠিক আছে, আমি ওদেরকে ছেড়ে দেব, কিন্তু আমাকে একটা কাজ করতে হবে তোমাকে। কি? ঈশু, তুই ওর কোনো কথায় রাজি হবি না। জিসানের কথা শুনে ঈশা বলে, না, আমাকে ওর কথা শুনতেই হবে, প্লিজ তুমি আর আমাকে বাধা দিও না। গুড গার্ল। আচ্ছা আগে বলো তুমি কাকে চাও ওদের দুজনের মধ্যে, জিসান না ঈশানকে? ঈশা আশিকের কথা শুনে অবাক হয়ে বলে, মানেটা হলো তোমাকে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে, আর তুমি যাকে বেছে নিবে সে বেঁচে যাবে, আর যাকে বেছে নিবে না তাকে তুমি নিজের হাতে গুলি করবে। আর যদি তুমি গুলি না করো তাহলে আমি ওদের দুজনকে মেরে দেব। না, আমি পারবো না এটা করতে, প্লিজ এমনটা করবেন না প্লিজ। তোমার হাতে দুইটা রাস্তা খোলা আছে, এক, আমি দুজনকে মেরে দেব, আর দুই, তুমি যে কোনো একজনকে শ্যুট করবে। ঈশা মনে মনে বলে, কি করব এখন আমি কিছুতেই পারবো না গুলি করতে, আমার যে ওদের দুজনকেই চাই। নাও গুলিটা ধরো। ঈশা চুপচাপ দাঁড়িয়ে আসছে, তা দেখে আশিক চিৎকার করে বলে, কি হলো, ধরো। ঈশা কাঁপা কাঁপা হাতে গুলিটা নেয়। আশিক নিজের চেয়ারে গিয়ে আরাম করে বসে বলে, নাও শ্যুট করো, 5 মিনিটের মাঝে শ্যুট করবে, যদি না করো তাহলে আমার লোক ওদের দুজনকে মেরে ফেলবে। না, জিসান চিৎকার করে বলে, ঈশা তুই আমাকে শ্যুট কর প্লিজ, আমার ঈশানকে তুই বাঁচা। ঈশা দুর্বল গলায় বলে, না আমি পারবো না। ঈশা শ্যুট কর না, না হলে ওরা মেরে দিবে আমার সন্তানকে, আমি চাই না ওরা আমাদের ভালোবাসার অংশকে মেরে ফেলুক। ঈশু প্লিজ শ্যুট করা আমাকে। ঈশা কিছুক্ষণ চোখ বন্ধ করে কাঁপা কাঁপা হাতে শ্যুট করে দেয়, কিন্তু ঈশা চোখ খুলে তাকিয়ে যা দেখে তাতে ঈশা একদম প্রস্তুত ছিল না। ঈশার সামনে দাঁড়িয়ে আছে সাইদ, আশিকের মাথায় বন্দুক তাক করে, আর ঈশার গুলিটা গিয়ে লাগে একটা দেয়ালে। সাইদ তার দলবল নিয়ে এসে জিসান আর ঈশানকে মুক্ত করে দেয়। ঈশান দৌড়ে এসে ঈশাকে জড়িয়ে ধরে। ঈশা ভাবতেও পারছে না এমন একটা ঘটনা ঘটবে। জিসান ঈশাকে ইশারা করে শান্ত থাকতে বলে, আশিকের হাত পিছনে বেঁধে দেয় আর হাঁটু গেড়ে বসায় জিসানের সামনে। কিরে, তুই ভেবেছিলি আমাকে মেরে ফেলবি? এত সহজ মনে হলো তোর আমাকে মেরে ফেলাটা? আসলে তুই কি জানিস, একটা কুত্তার বাচ্চা যাকে আমার পায়ের নিচে পিষে ফেলতে একটু সময় লাগবে না। খুব তো হিরোগিরি দেখিয়েছিলি, এবার তোর হিরোগিরি কোথায় গেল? আশিকের নাক বরাবর একটা ঘুষি মেরে। তো লোকগুলো না খুব লোভী, টাকার গন্ধ পেলেই পাল্টে যায়। এমন লোক রাখিস কেন যারা তোর সাথেই প্রতারণা করে? আর যারা নিজের বসের সাথেই প্রতারণা করতে পারে তারা আমার সাথে প্রতারণা করবে না তার কোনো গ্যারান্টি নেই, তাই তাদের সবকটাকে জেলে পাঠাবো আমি।
আশিক অনুনয় করে বলে, জিসান আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। জিসান আশিকের বুকে একটা জোরে লাথি মেরে বলে, তোর মতো সুরের বাচ্চাকে আমি ক্ষমা করব তুই ভাবলি কি করে? খুব তো উড়ছিলি, এবার উড় দেখি। ভাইয়া কি করবে এটাকে? জিসান সাইদের কথা শুনে বলে, মেরে মেরে আধমারা কর, তারপর পুলিশের হাতে তুলে দিবি। ঠিক আছে ভাইয়া। জিসান ঈশানের কাছ থেকে বলে, ঈশান বাপ তুমি ঠিক আছে তো? হ্যাঁ পাপা আমি ঠিক আছি। জিসান ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশা ফুপিয়ে কান্না করছে। জিসান ঈশার চোখের জল মুছে দিয়ে বলে, কি হলো, এইভাবে কান্না করছিস কেন? আরে আমি থাকতে কেউ কিছু করতে পারবে না, চল এবার বাড়ি চল। 5.5 বছর পর আজকে আবার নতুন সাজে সেজেছে চৌধুরী বাড়ি, কারণ আজকে আমাদের রিহির জন্মদিন। মাম্মাম পাপ্পা কি হচ্ছে ঈশান? রিহি আমাকে কেক না খাইয়ে ওই শান্তকে কেন কেক খাওয়ালো? ঈশা মুচকি এসে বলে, রিহি তো ছোট তাই বুঝতে পারে নাই। তো কি হয়েছে, ও শুধু আমাকে কেক খাবে আর কাউকে না, বুঝলে? জিসান আর ঈশা একে অপরের দিকে তাকে একটা হাসি দেয়। পাপা আর মাম্মামের হাসি দেখে ঈশান নাক ফুলে বলে, কি হলো তোমরা হাসছো কেন? আমার রাগ উঠছে আর তোমরা হাসছো? আচ্ছা আচ্ছা আর হাসবো না আমরা। রিহিকে বকা দিয়ে দেব, কেন তোমাকে আগে কেক খাওয়ানি? সত্যি তো? জিসান বলে, হ্যাঁ ঈশান বাবা, এবার তুমি যাও খেলা করো গিয়ে। ঈশা বিড়বিড় করে বলে, যেমন বাবা তেমন তার ছেলে, পুরো ফটোকপি। কি বললি তুই? যেটা বলেছিস সেটা সত্যি, একদম তোর মতো হয়েছে ঈশানটা। হবেই তো, দেখতে হবে না কার ছেলেটা? সবাই আনন্দে কাটায় রিহির জন্মদিনটা। রাতে ঈশা কাপড় ভাঁজ করছে, এমন সময় জিসান এসে ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ঈশা তড়িৎ বেগে বলে, এই কি করছো তুমি? ঈশান উঠে যাবে তো। জিসান ঈশার চুলে মুখ ডুবিয়ে বলে, উঠবে না। উফ সারা তো, এক বাচ্চার বাপ হয়ে গেলে তারপর প্রেমটা কমলো না। প্রেম কমবে কেমন? তোর প্রতি আমার ভালোবাসাটা সবসময় একই থাকবে, বুঝলি? জিসান ঈশাকে নিজের দিকে ঘুরিয়ে ঈশার ঠোঁটের দিকে যেতে নিবে, সাথে সাথে ঈশান বলে ওঠে, পাপা মাম্মাম কি করছো তোমরা? ঈশা তাড়াতাড়ি করে জিসানের কাছ থেকে সরে যায় আর ঈশানের কাছে যায়। জিসান মনে মনে বলে, ধ্যাত, এই ঈশানটার আর ঘুম ভাঙার সময় পেল না। ইস্যুরে তুই কি আমার কষ্টটা বুঝবি না? আর হয়েছে আমার এক ছেলে, বাবা মা একটু প্রেম করবে, তার কোনো সুযোগ না করে দিয়ে ভেজাল লাগায় শুধু। ঈশা বলে, ঈশানের কাছে গিয়ে বলে, ঈশান তুমি এখনও ঘুমাওনি? ঘুমাবো কি করে? তোমাকে আর পাপাকে না জড়িয়ে ধরলে তো আমার ঘুমিয়ে আসে না। আমার তো মনেই নেই ঈশান বাবা তো তার পাপার মাম্মামকে ছাড়া একদম ঘুমাতে পারে না। জিসান ঈশানের পাশে গিয়ে শুয়ে বলে, ঈশান বাবা এবার ঘুমাও। ঈশা ঈশানকে জড়িয়ে ধরে জিসানও হাতের ওপর হাত রাখে। ঈশা তাতে মুচকি হাসি দেয়। এভাবেই জিসান আর ঈশার সুখের সংসার চলতে থাকে। সমাপ্ত। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। গল্পটা ছোট ছিল, তবে মনে করি আপনাদের অনেক ভালোই লেগেছে। কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।